ফিরে এলাম বিরতির পর আর এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সম্মত পুতিন। এর আগে জেলেনস্কিও ট্রাম্পের যুদ্ধবিরতির আবেদনে সাড়া দিয়েছিলেন এবং এখানেই প্রশ্ন উঠছে যে এবার কি তবে রক্তক্ষয়ী যুদ্ধ শেষের পথে? সেই প্রশ্নই থাকছে। বিষয় আরো বিশদে জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সরাসরি চলে যাব তার কাছে। আশিস দা, যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, সেক্ষেত্রে কোন কোন শর্ত সাপেক্ষে মূলত পুতিন রাজি হলেন বা এই যুদ্ধবিরতির জন্য কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আমি এটাকে ঠিক যুদ্ধ বিরতি বলতে চাই না। যুদ্ধে কোন কোন জিনিসের ওপরে আক্রমণ করা যাবে না সেই ব্যাপারে কিছু আন্তর্জাতিক নির্দেশিকা আছে, যেমন হাসপাতালের ওপরে বোমা ফেলা যাবে না বা শিশুদের স্কুলের ওপরে বোমা ফেলা যাবে না। এই রকম কিছু কিছু মানে সম্মতির ভিত্তিতে এরকম কিছু কিছু বিধি আছে, যদিও যুদ্ধক্ষেত্রে কেই বা তা মানে। এক্ষেত্রে ট্রাম্প এবং পুতিন যে বিষয়টিতে একমত হয়েছেন সেটা হচ্ছে কোনো বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার ওপরে আক্রমণ করা যাবে না। এই জিনিসটা ঠিক যুদ্ধ বিরতি বলাটা বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার। বিদ্যুৎ উৎপাদনটাকে একটা এসেনশিয়াল সার্ভিস ধরা হয়। বিদ্যুতের ওপরে হাসপাতাল চলে, বিদ্যুতের ওপরে স্কুল চলে, বিদ্যুতের ওপরে প্রকৃতপক্ষে আজকে সভ্যতার সব কিছুই চলে। সুতরাং বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় জিনিস, যেটা যুদ্ধের আওতা থেকে বাদ রাখাই উচিত। কিন্তু যুদ্ধের সময় কেই বা সেটা মানে, আমরা তো জানি যে যুদ্ধ এবং প্রেমে সব কিছুই চলে। সুতরাং এখানেও ইউক্রেনের ওপরে যে হানা আক্রমণ রাশিয়ার পক্ষ থেকে করা হয়েছে, তাতে ইউক্রেনের এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বহুবার আক্রমণ হয়েছে। ট্রাম্পের প্রস্তাব ছিল যে এই বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলোকে ছাড় দেওয়া, সেই ব্যাপারটা পুতিন একমত হয়েছেন। তার মানে বিদ্যুৎ উৎপাদনকারী এলাকাগুলো বাদ দিয়ে বা সংস্থাগুলো বা কারখানাগুলো বাদ দিয়ে বাকি যুদ্ধ জারি থাকছে। এইটা সুতরাং যুদ্ধ বিরতি বলাটা একটু ঝুঁকিপূর্ণ। দুই হচ্ছে, তা হলেও একটা কিছুতে যে পুতিন রাজি হয়েছেন এবং ইউক্রেনও রাজি হবার ইঙ্গিত দিচ্ছে, এটা একটা অবশ্যই পজিটিভ দিকে যাত্রা, অর্থাৎ শান্তির দিকে যাত্রা। কিন্তু শান্তির দিকে যাত্রার এই পথটা খুবই কণ্টকাকীর্ণ, যাকে বলা হয় কাঁটা বেছানো পথ, কুসুমাস্তীর্ণ নয়। কেন? এক নম্বর কথা হচ্ছে যে যুদ্ধটা শুরু হয়েছিল কেন? যুদ্ধ শুরু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ইউক্রেন। তাতে জেলেনস্কি যখন হঠাৎ করে প্রেসিডেন্ট হন একটা অদ্ভুত ধরনের নির্বাচনে, সেই প্রেসিডেন্ট হবার পরেই তিনি জানিয়ে দেন যে তিনি রাশিয়ার শত্রু যে ন্যাটো সামরিক জোট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ন্যাটো সামরিক জোটের অংশীদার হতে চান এবং তিনি দরখাস্ত সব করে ফেলেন। এখন রাশিয়া দেখলো যে তার একেবারে দোরগোড়ায় ক দশক আগেও যেটা সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল, সে যদি ন্যাটোর জোটভুক্ত হয়ে যায় তাহলে রাশিয়ার একেবারে বর্ডারে রাশিয়ার শত্রু সৈন্য মোতায়েন করা হবে। এতে রাশিয়া প্রমাদ গোনে। রাশিয়া বারবার এ ব্যাপারে আপত্তি জানালেও যখন জেলেনস্কি সে কথা মানতে রাজি হন না, তখন দুটো ঘটনা ঘটে। ইউক্রেনের মধ্যে যে রাশিয়ান স্পিকিং মানুষ, যারা রাশিয়ান ভাষায় কথা বলে, তারা জেলেনস্কির বিরুদ্ধে প্রকৃতপক্ষে বিদ্রোহ করে। যেমন ক্রাইমিয়া বলে একটা অঞ্চল, এরকম কতগুলো অঞ্চল আছে, আমি বাড়াচ্ছি না, সেই সব জায়গায়। এবং তারা রাশিয়াকে আহ্বান করে প্রকৃতপক্ষে বাসিন্দারা যে আপনারা আসুন। এই পরিস্থিতিতে বেশ কয়েক বছর আগে ক্রাইমিয়া বা ক্রিমিয়া বলে অঞ্চল, এবং তারপরে 22 সালে যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে ইউক্রেনের বেশ খানিকটা অংশে রাশিয়া ঢুকে গিয়েছে। কোন অংশে ঢুকেছে এইটা ভালো করে মনে রাখতে হবে যে মূলত রাশিয়ান স্পিকিং এবং রাশিয়ার বর্ডারে
যে ইউক্রেনের এলাকা, সেই সব এলাকায় রাশিয়া ঢুকে গেছে। ইতিমধ্যে সেখানে একটা নির্বাচনের মতো করে একটা সিভিক প্রশাসনও তৈরি হয়ে গেছে ইত্যাদি। রাশিয়ার শর্ত হচ্ছে যে এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেটা তাদেরই নিয়ন্ত্রণে থাকবে, এক। দুই, শান্তি চুক্তির মাধ্যমে যদি এখানে ইউরোপীয় শান্তি সেনা আসে, ইউরোপীয় মানে জার্মান সেনা, ফ্রান্সের সেনা, ইটালির সেনা ইত্যাদি সেনা আসে, তাহলে সেটাকে শত্রুপক্ষ হিসেবেই বিবেচনা করবে রাশিয়া। সুতরাং এরকম কোনো শান্তি সেনা যেন না আসে। তিন, ইউক্রেনকে নেটোতে ঢোকার যে আবেদন তা প্রত্যাহার করতে হবে এবং নেটোকেও বলে দিতে হবে যে ইউক্রেনকে আমরা নেটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে নেব না। সুতরাং অনেকগুলো কাঁটা বেছানো রয়েছে এই শান্তির পথে, সেদিকে তারা এগোতে পারেন কিনা বা শেষ পর্যন্ত ইউক্রেনের পরিস্থিতিটা কি হয় সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। এখানে বলে রাখা দরকার, জেলেনস্কি এখন জোর করে গদিতে বসে আছেন। জেলেনস্কির যে টার্ম বা মেয়াদ সেটা গত বছরের মাঝামাঝি শেষ হয়ে গেছে, তারপরে নির্বাচন করে আবার প্রেসিডেন্ট করার কথা। কিন্তু জেলেনস্কি বলছেন যে যুদ্ধের পরিস্থিতিতে ভোট কী করে করব, সুতরাং আমি এখন দেশ চালাচ্ছি। রাশিয়ার থেকে বলা হচ্ছে বা পুতিন বলেছেন যে তারা কোনো বেআইনি দখলদারি লোকের সঙ্গে কোনো চুক্তি করবেন না। বেআইনি দখলদার কে হয়ে যাচ্ছে? জেলেনস্কি হয়ে যাচ্ছে, কেননা তার টার্ম শেষ হয়ে গেছে, তিনি আর আইনগতভাবে প্রেসিডেন্ট নন। সুতরাং জেলেনস্কির সঙ্গে পুতিনরা কোনো চুক্তি করতে পারবেন না বলে পুতিন জানিয়ে দিয়েছেন, এটা আরেকটি কাঁটা। সুতরাং এতগুলো কাঁটা রয়েছে, তার ভিত্তিতে শেষ পর্যন্ত কি হয়। তবে যুদ্ধ থামাবার অন্যতম প্রধান রাস্তা যেটা আমেরিকার হাতে আছে সেটা হচ্ছে জেলেনস্কি সরকারকে এবং ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করা। গুলি বোমা বন্দুক যদি পাঠানো বন্ধ হয় আর দুদিন বাদে যা স্টকে আছে তা শেষ হয়ে যাবে। জার্মানি, ফ্রান্স, ইটালির মতো শক্তি বেশি কিছু করতে পারবে না, ব্রিটেন তারাও বেশি কিছু করতে পারবে না। সুতরাং তখন এমনিতেই যুদ্ধটা বন্ধের দিকে যাবে। সেটা যত দেরি হবে রাশিয়া তত ঢুকে আসবে ইউক্রেনের মধ্যে। ইতিমধ্যে এখন ইউক্রেনের একটা বড় সেনাবাহিনী, একটা পুরো ডিভিশন কুর্স্ক এলাকায় ঘিরে রেখে দিয়েছে রাশিয়া। ট্রাম্প আবেদন করেছেন যে ওদেরকে প্রাণে মারবেন না, পুতিন বলেছে যে প্রাণে মারব না যদি অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এই রকম একটা পরিস্থিতি ওখানে রয়েছে। সুতরাং আমাদের দেখতে হবে, কিন্তু এটা অবশ্যই শান্তির দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রসঙ্গে আরেকটি মাত্র কথা আমি বলতে চাই, এরকম শান্তি এবং তার জন্য ঢাকঢোল পেটানো ট্রাম্প গাজা ভূখণ্ডেও করেছিলেন। গাজা ভূখণ্ডেও 19 জানুয়ারি এরকম একটা যুদ্ধবিরতি হয়েছিল। তার এখন কি অবস্থা? যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, তার এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেই ইসরায়েল ভয়ঙ্কর আক্রমণ শুরু করেছে গাজা ভূখণ্ডে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। গত দুদিন ধরে এই ঘটনা ঘটছে। ট্রাম্প কি করছেন? সমর্থন করছেন। সুতরাং ট্রাম্প যুদ্ধবিরতির যে সময়টা, সেই সময়টা কি ইসরায়েলকে আরেকটু গুছিয়ে নেবার সুযোগ করে দিলেন? প্রশ্ন উঠছে, কেননা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালাবার ক্ষমতা এখন হামাসের নেই। তাহলে কি ট্রাম্প যে পরিকল্পনা বলেছিলেন যে গাজা ভূখণ্ড থেকে প্যালেস্তিনীয়দের চলে যেতে হবে, আমি ওখানে সমুদ্রের উপকূলে সুন্দর বাগান বানাবো, সেই পরিকল্পনা সফল করবার জন্যই তীব্র আক্রমণ করা হচ্ছে গাজায়। সুতরাং এই উদাহরণটি বা এই দৃষ্টান্তটিও আমাদের চোখের সামনে রয়েছে। সুতরাং দু জায়গায় যুদ্ধ, গাজা এবং ইউক্রেন। গাজায় একটা যুদ্ধবিরতির পরে আজ কি অবস্থা সেটাও কিন্তু ইউক্রেনের শান্তি চুক্তি করবার সময় সব পক্ষকেই ভাবাবে। হ্যাঁ, একদমই, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে যে এর পরবর্তীতে পরিস্থিতি ঠিক কোন দিকে যায় বিশ্ব রাজনীতিতে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।